হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? তোমরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুন্দরভাবে তোমাদের প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ক্লাসে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের 11-এর সেকেন্ড সেমের কিছু সাজেশন, এবং এই সাজেশনগুলো করলে তোমাদের আশা করছি পরীক্ষায় তোমরা 90% কমন অবশ্যই পেয়ে যাবে। হেই, এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। প্রথমত আমরা দেখে নিব আমাদের যে প্রথম গল্পটা ছিল দ্য গার্ডেন পার্টি, এটা থেকে সাজেশন। কিন্তু তার আগে আমরা বুঝে নেব ব্যাপারটা যে আমাদেরকে কি কি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আমাদের যে শর্ট স্টোরি গুলো আছে, সেই শর্ট স্টোরি গুলো থেকে আমাদেরকে মোট 10 নম্বর অ্যাটেন্ড করতে হবে। শর্ট স্টোরি থেকে মোট 10 নম্বর অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে দুটো শর্ট কোশ্চেন এবং একটা ব্রড কোশ্চেন দিয়ে হবে তোমাদের 10 মার্ক। এবং পোয়েট্রি থেকে একই রকমই 10 নম্বর অ্যাটেন্ড করতে হবে। তোমাদের র্যাপিড রিডার যে সেকশনটা আছে, র্যাপিড রিডার থেকে 5 নম্বর, গ্রামার থেকে 5 নম্বর, রাইটিং থেকে 10 নম্বর, টোটাল হয়ে গেল তোমাদের 40 নম্বর। তোমাদেরকে টোটাল 40 মার্কসের কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে এইভাবে সেগমেন্টটা ভাগ হয়ে থাকবে। তো তোমাদের যে শর্ট স্টোরি গুলো আছে সেগুলো থেকে দুটো শর্ট কোশ্চেন, পোয়েট্রি থেকে দুটো শর্ট কোশ্চেন, শর্ট স্টোরি থেকে একটা বড় কোশ্চেন এবং পোয়েট্রি থেকে একটা বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে। এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের অ্যাপে খুব সুন্দরভাবে তোমাদের লাইন বাই লাইন মিনিং সমেত বিভিন্ন রকম নোটস প্রকার সব কিছুই কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তারপরেও আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমে আমাদের শর্ট স্টোরির যে ফার্স্ট শর্ট স্টোরি, সেটা থেকে কিছু কোশ্চেন দেখে নাও। হোয়াই ডিড মিসেস শেরিডান আস্ক লরা টু টেক চার্জ অফ দ্য মার্কি? তাদের যে তাম্বুটা খাটানো হবে, সেই যে কোনো অনুষ্ঠানের জন্য যে একটা প্যান্ডেল তৈরি করা হয়, সেই প্যান্ডেলটা যে তৈরি হবে সেটার চার্জ লরাকে নিতে বলেছিল। লরাকে মিসেস শেরিডানের একজন মেয়ে হচ্ছে লরাকে চার্জ নিতে বলেছিল, কারণ সেদিন মিসেস শেরিডান চেয়েছিল তাকে কিসের মতো ট্রিট করা হোক, তাকে ট্রিট করা হোক একজন অতিথির মতো করে, তাই জন্য সে তার মেয়েকে বলেছিল। নেক্সট কোশ্চেন বলছে, হাউ ডিড লরা ফিল হোয়াইল টকিং টু দ্য ওয়ার্কম্যান? এই যে মার্কেটে টাঙানোর জন্য যে ওয়ার্কম্যান গুলো এসেছিল, তাদের সঙ্গে কথা যখন বলছিল লরা, তাকে কেমন মনে হচ্ছিল? এবার ভাবো, তুমি যখন হঠাৎ করে নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাবে, প্রথমে তো একটু ইতস্তত বোধ হবে, একটু লজ্জা ভাব থাকবে। সেই জিনিসটাই একই রকম ভাবে তার ক্ষেত্রেও হচ্ছিল। তারপরে হোয়াই ডিড লরা ফিল ক্লাস ডিস্টিংশনস ওয়্যার অ্যাবসার্ড? ক্লাস ডিস্টিংশন মানে এই যে শ্রেণী বিভাজন, এই যে কেউ বড় কাস্টের, কেউ ছোট কাস্টের, বা কেউ বড় লোক বা কেউ গরিব দরিদ্র, সেই জিনিসগুলো তাকে কেন একদম অদ্ভুত মনে হয়েছিল? কারণ তাকে লরাকে ভালো লাগছিল সেই ওয়ার্কম্যানদের সঙ্গে কথা বলতে। হোয়াট ইম্প্যাক্ট ডিড দ্য ক্যানা লিলিজ হ্যাভ অন লরা? তো ক্যানা লিলিজ যে ফুলগুলো এসেছিল সেগুলো লরাকে কেমন লেগেছিল? সেগুলো খুব সুন্দর, তাকে এতটাই ভালো লেগেছিল সে সবকিছু ভুলে যেতে চাইছিল। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড লরা ওয়ান্ট টু ক্যান্সেল দ্য গার্ডেন পার্টি? সেই গার্ডেন পার্টিটাকে লরা ক্যান্সেল কেন করতে চাইছিল? লরার পার্শ্ববর্তী একজন মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে, এবং তাই জন্য লরা চাইছিল যেন তাদের পার্টিটা সেদিন না হয়ে অন্যদিন হলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা লোক যিনি মারা গিয়েছেন এবং তাদের এদিকে গান বাজনা হবে, সেই জিনিসটা লরা মেনে নিতে পারছিল না। হাউ ডিড মিসেস শেরিডান ট্রাই টু ডিস্ট্রাক্ট লরা ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট? এবার এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, লরা চাইছিল সেই পার্টিটা ক্যান্সেল করা হোক, কিন্তু লরার মা মিসেস শেরিডান চাইছিল না সেটা, কারণ তাদের সঙ্গে কোনো রকম ভাবেই তাদের কোনো মিল নেই, শুধুমাত্র তারা পার্শ্ববর্তী এইটুকুই, তাছাড়া তাদের ক্লাসও মিলছে না, কোনো কিছুই তাদের মিলছে না। তো মিসেস শেরিডান লরাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য লরার খুব প্রশংসা করলো, লরাকে কিছু জামা কাপড় দিল, মানে তাকে যে যেমন টুপিটা দেওয়া হচ্ছে সেই জিনিসটা। তারপরে হোয়াট ওয়াজ লরাস রিয়াকশন হোয়েন শি স দ্য ডেড ম্যান? লরা সেই মৃত ব্যক্তিটার কাছে গিয়েছিল, লরার মা লরার মাধ্যমে কিছু
খাবার দাবার, কিছু ফুল সবকিছুই দিয়ে পাঠিয়েছিল সেই মৃত ব্যক্তির বাড়িতে, এবং মৃত ব্যক্তির বাড়ি গিয়ে লরার রিয়াকশন কেমন ছিল সেই জিনিসটা জিজ্ঞেস করছে। হোয়াট ডাজ লরা মিন বাই সেইং ফরগিভ মাই হ্যাট, এই যে সে যে এত সুন্দর একটা টুপি পরে এসছে সেটার জন্য সে ক্ষমা চাইছে। কেন ক্ষমা চাইছিল? কারণ সেই জায়গার জন্য তার টুপিটা ঠিকঠাক নয়। কারণ হচ্ছে সে এমন একটা জায়গায় গিয়েছে যেখানে সব লোক দুঃখ প্রকাশ করছে। কেন দুঃখ প্রকাশ? একটা ব্যক্তি মারা গিয়েছে, এবং সেই জায়গাতে গিয়ে লরা এত সুন্দর একটা পোশাক আশাক, এত সুন্দর টুপি পরে গিয়েছে, মানায় না, সেই জিনিসটা বেমানান হয়ে গিয়েছে। হোয়াট ওয়াজ লরিজ রিয়াকশন হোয়েন হি স লরা আফটার সি রিটার্ন, লরিকে কেমন লেগেছিল বা লরির রিয়াকশন কেমন ছিল যখন লরা সে মৃত ব্যক্তির বাড়ি থেকে ফিরে এলো? তখন লরাকে দেখে লরি বুঝতে পেরেছিল যে তার মনটা ভালো নেই। হোয়াট ফাইনাল থট ডিড লরা স্ট্রাগল টু এক্সপ্রেস অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে কি লরা বলতে চাইছিল? কিছু একটা তো বলতে চাইছিল, ইজেন্ট ইট এইরকম ভাবে তিনি কিন্তু আটকে গিয়েছিলেন, লরা কিন্তু আটকে গিয়েছিল, পুরো কথা তার কমপ্লিট করতে পারেনি। এবার দেখো, এতগুলো তোমরা কোশ্চেন পেলে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাদেরকে লিখতে হবে। এবার এখানে লিখে দাও তো এখন সম্ভব নয়, তোমাদের জন্য কিন্তু এর অ্যান্সার তোমাদের কমেন্টেও তোমরা পেয়ে যাবে, এবং তোমরা এর ডেসক্রিপশন বক্সেও তোমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে। এবং অ্যান্সারটা কেমন ভাবে আছে তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। এই দেখো, তোমাদের সাজেশন প্রত্যেকটা কোশ্চেনের বেঙ্গলি মিনিং এবং তার পাশে তার উত্তরটা দেওয়া আছে, এবং উত্তরের বাংলা মানে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের জন্য করে দেওয়া আছে, যেন তোমাদের কোনো রকম কনফিউশন না হয়। এরপরেও যদি তোমাদের কোথাও কনফিউশন হয়, তোমরা অবশ্যই আমাকে এলিট অ্যাপ থেকে মেসেজ করতে পারো, আমি তোমাদের সেই কনফিউশন নিয়ে অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো দেখে নাও তোমরা, এই দেখো প্রত্যেকটার মানে এবং তার উত্তর, প্রত্যেকটার লাইন বাই লাইন মিনিং এবং তার উত্তর, এবং এই চ্যাপ্টার রিলেটেডও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাদের ভিডিও দেখতে পারো, তোমাদের জন্য কিন্তু কমপ্লিটলি সেই ফ্রিতে দেওয়া আছে সবকিছু। দেখতে পাচ্ছ? তো চলো আবার আমরা ক্লাসে ফিরে যাই। নেক্সট আমাদের ব্রড কোশ্চেন আছে। তো আমরা ব্রড কোশ্চেন গুলো বেশি নয়, 5টা করে করব। 5টা করে কোশ্চেন বুঝলে আমরা বাকি সব অ্যান্সার কিন্তু করতে পারবো। তাছাড়াও এগুলো অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। যাই হোক, হাউ ইজ দ্য থিম অফ ক্লাস ডিস্টিংশন পোর্ট্রেট? তাহলে দেখো, এই যে ক্লাস ডিস্টিংশন ব্যাপারটা, শ্রেণী বিভাজন, যে একজন উচ্চ শ্রেণীর, একজন মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণীর, তাদের মধ্যে কিভাবে এই ডিস্টিংশনটা শো করা হয়েছে সে গার্ডেন পার্টিতে, পুরো গল্প জুড়েই তাই দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব লরাস ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইন দ্য স্টোরি। লরা প্রথম দিকে কেমন থাকছে, মধ্যের দিকে কেমন হচ্ছে, এবং মৃত ব্যক্তিটার বাড়ি থেকে আসার পরে কেমন হচ্ছে, পুরো ব্যাপারটাই মানে পুরো গল্প জুড়েই তো সেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জিনিসটা বলতে হবে। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য এন্ডিং অফ দ্য গার্ডেন পার্টি। এন্ডিং এ গিয়ে লরা কিন্তু কিছু বলতে চাইছে অথচ বলতে পারছে না। কেন বলতে পারছি না, কি হচ্ছে, পুরো ব্যাপারটাই আমাদেরকে লিখতে হবে। হাউ ইজ দ্য সিম্বলিজম ইউজড এফেক্টিভলি ইন দ্য গার্ডেন পার্টি? দেখো, প্রথমত এই গার্ডেন পার্টিটাও একটা সিম্বল, তাছাড়াও আমরা গল্প পড়তে গিয়ে অনেকগুলো সিম্বল পেয়েছি, সে প্রতিটা সিম্বলকে আমাদেরকে অল্প অল্প করে আলোচনা করে দিতে হবে। এক্সামাইন দ্য থিম অফ লাইফ অ্যান্ড ডেথ ইন দ্য স্টোরি। লাইফ এবং ডেথ মানে জীবন এবং মৃত্যুর যে আমরা থিমটা পেয়েছি, এই থিমটাকে আমাদেরকে আলোচনা করতে বলেছে। তাহলে এই সবগুলো অ্যান্সার কিন্তু তোমাদের করে দেওয়া আছে। এরপর আমরা নেক্সট যে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন আছে, এই অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন তোমরা অবশ্যই গল্পটা পড়েছো, এবং এটা পড়ে তোমরা বুঝতে পেরেছো কি আছে গল্পতে। তারপরে আমরা একটু আলোচনা করব। এর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়া যায়, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখো। হোয়াই ওয়াজ জিমি ভ্যালেন্টাইন রিলিজড ফ্রম প্রিজন অ্যান্ড হাউ ডিড হি রিঅ্যাক্ট? জিমি ভ্যালেন্টাইনকে কেন রিলিজ করা হয়েছিল? জিমি ভ্যালেন্টাইন একজন খুব সুদক্ষ চোর, সুদক্ষ বার্গলার, এবং সে যে চুরি করছে তারপরেও কি করে তাকে প্রিজন থেকে ছাড়া পেয়ে যায়, এবং তার রিয়াকশনটা কি ছিল। দেখো, প্রথমত জিমি ভ্যালেন্টাইন কিন্তু আশা করেনি সে এতদিন জেলে থাকবে, তো সে যে পার্ডন পাচ্ছে গভর্নরের কাছ থেকে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তার যে খুব একটা মাথা ব্যথা আছে বা তাকে যে খুব একটা ভালো লাগছে সেটা কিন্তু নয়। কারণ হচ্ছে সে জানতো সে আগে ছাড়া পাবে, কিন্তু ঘুরিয়ে আরো তার লেট হয়েছে, সেই ব্যাপারটার কথা বলছে। এবং তারপরে তাকে দেওয়া হচ্ছে $5 দেওয়া হচ্ছে, বুট দেওয়া হচ্ছে, তাকে পোশাক দেওয়া হচ্ছে। তো সবকিছু নিয়ে এই অ্যান্সারটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট রিহ্যাবিলিটেশন সাপোর্ট ডিড জিমি গেট অন রিলিজ? তাহলে কি কি পাচ্ছে? ওই যে তাকে পোশাক আশাকের কথা বলা হলো, সেই জিনিসগুলো। হু ওয়াজ মাইক ডোলান অ্যান্ড হোয়াট ডিড জিমি কালেক্ট ফ্রম হিম? মাইক ডোলান ছিল জিমির এক সঙ্গী, জিমিকে যে হেল্প করেছিল জিমি জেল থেকে বেরিয়ে আসার পরে। তারপরে ডেসক্রাইব জিমিস বার্গলার টুলস এন্ড হাউ দে রিভিল অ্যাবাউট দেম, রিভিল অ্যাবাউট হিম।
তাহলে জিমির যে বার্গলার টুলগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর, ভালো স্টিল দিয়ে তৈরি করা ছিল এবং খুব দামি। সেগুলোর প্রাইস ছিল প্রায় $900 মতো। এবং সেগুলো জিমি সম্পর্কে কি জানাচ্ছে আমাদেরকে? জিমি সম্পর্কে জানাচ্ছে যে সে একজন খুব ভালো সেফ ক্র্যাকার। তারপরে হট সিরিজ অফ বার্গলারিজ অ্যালার্টেড বেন প্রাইস অ্যান্ড হোয়াই। কোন চুরিগুলো, তারপরে যে কোন চুরিগুলো বেন প্রাইস যিনি একজন ডিটেকটিভ, তাকে কোন সিরিজ অফ বার্গলারিজ মানে কিভাবে চুরিটা হলো এবং তাকে কেন এত বেশি ভাবালো। তো দেখো বেন প্রাইস কিন্তু জিমির স্টাইলটা জানতো, জিমি কিভাবে চুরি করে কোন রকম ছাপ না ছেড়ে। তো সেই জিনিসটাই বলতে হবে। এবং কেন? কারণ হচ্ছে সেই চুরি পরবর্তী জিমির প্রিজন থেকে রিলিজ হওয়ার পরে যে চুরিগুলো হয়েছে সেই চুরিগুলোতেও কিন্তু কোনো রকম ভাবে একটাও কোনো রকম চিহ্ন ছিল না, কোনো রকম সেখানে প্রমাণ ছেড়ে কিন্তু সে যায়নি। তাই জন্য বেন প্রাইস মনে করেছিল যে এই চুরিগুলো জিমি নিজেই করেছে। হাউ ডিড জিমি ফার্স্ট নোটিস অ্যানাবেল অ্যাডামস? অ্যানাবেল অ্যাডামসকে জিমির সেই প্রেমিকা, জিমি যাকে ভালোবেসেছিল এবং যার জন্যই জিমির জীবনে এত রকম বদল এসেছিল। এন্ড হোয়াট চেঞ্জ বিগান ইন হিম? তার মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাওয়া গেল? তার মধ্যে এই পরিবর্তনটা দেখতে পাওয়া গেল যে সে কিন্তু আর চুরি করলো না, সে একজন ভালো নাগরিক হিসাবে, ভালো ব্যবসায়িক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলো এবং সে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দিল এবং ফাইনালি তাদের কিন্তু বিয়েটা হবে। নেক্সট কি দেখতে পাওয়া যাচ্ছে? হাউ ডিড জিমি ক্রিয়েট এ নিউ আইডেন্টিটি? তার নিউ আইডেন্টিটি কি ছিল? র্যালফ ডি স্পেন্সার। তারপরে কোশ্চেন, হোয়াট ডাজ জিমিস লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড রিভিল অ্যাবাউট হিজ ট্রান্সফরমেশন? জিমি যে চিঠি লিখছে তার একটা পুরনো বন্ধুকে যে তুমি আমার সঙ্গে এই জায়গাতে এসে সাক্ষাৎ করো এবং আমি তোমাকে আমার যত বার্গলার টুল আছে আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দিব, আমি আর এই জীবন চাই না, কারণ আমি এখন রূপান্তরিত হয়ে গেছি একটা ভালো মানুষে, ভালো নাগরিকে, এবং আমি প্রতিষ্ঠিত ব্যবসায়িক হিসেবে রূপান্তরিত হয়েছি এবং এই সব কিছু কিন্তু এই অ্যানাবেল অ্যাডামসের জন্যই আমার পরিবর্তন। তারপরে হাউ ডিড আগাথা গেট লকড ইন দ্য ভল্ট এন্ড হোয়াই ওয়াজ ইট ডেঞ্জারাস? আগাথা সে ভল্টের মধ্যে লকড হয়ে যায় তারা দুইজন মিলে খেলতে গিয়ে, মেয়ে এবং আগাথা দুইজন খেলছিল, খেলতে খেলতে আগাথাকে লক করে দেওয়া হয় মেয়ের দ্বারা, বা মেয়ে আগাথাকে লক করে দেয় এবং লক করে দেওয়ার পরে সেখানে কি হচ্ছে? সেখানে যখন লক করে দিচ্ছে সেই যেহেতু ভল্টটা নতুন এবং সেটার পিনটাও কিন্তু জেনারেট করা হয়নি, তাই জন্য সেটা ডেঞ্জারাস এবং চারদিকটা এতটাই বদ্ধ ছিল সেখানে শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যেতে পারতো, তাই জন্য এটা ডেঞ্জারাস। তারপরে এক্সপ্লেন বেন প্রাইস ফাইনাল ডিসিশন এন্ড ইটস সিগনিফিকেন্স। বেন প্রাইস ফাইনালি কি ডিসাইড করলো? বেন প্রাইস ফাইনালি কিন্তু জিমিকে চিনতে অস্বীকার করলো এবং জিমিকে র্যালফ ডি স্পেন্সার হিসেবে পরিচিত হলো এবং সে চাইলো না যে জিমি তার পুরনো জীবনে ফিরে যাক। মানে জিমিকে যদি সে হয়তো ধরে নিত, জিমি আবার হয়তো সে একই রকম জীবন যাপন করতো, কারণ জিমির জীবনে তখন আর এম থাকতো না, এমলেস জীবন হয়ে যেত। তাই জন্য সে নিজে থেকে জিমির যে পরিবর্তনটাকে নিজে মানিয়ে নিল। জিমি যে এত পরিবর্তন হয়ে গেছে, জেলখানার আরেক নাম হচ্ছে শোধনাগার, তো সেই যে শোধনাগারে গিয়ে পরিবর্তন হয়েছে সেই জিনিসটাকে রেসপেক্ট করে কিন্তু বেন প্রাইস তাকে আর ধরলো না। বেন প্রাইস চিনেও না চিনার ভান করে সেখান থেকে চলে গেল। এরপরে দেখবো আমরা ব্রড কোশ্চেন। তো দেখো, ট্রেস জিমি ভ্যালেন্টাইন্স মোরাল ট্রান্সফরমেশন ফ্রম এ ক্রিমিনাল টু এ রিফর্ম ম্যান। ক্রিমিনাল থেকে রিফর্ম ম্যানে কিভাবে সে পরিবর্তন হলো, তার নৈতিক পরিবর্তনের দিকগুলো তোমাদেরকে তুলে ধরতে বলা হয়েছে। তারপরে ডিসকাস দ্য রোল অফ লাভ ইন জিমিস রিট্রাইড রিফরমেশন। দেখো এটা কিন্তু আমাদের গল্পের টাইটেলের সঙ্গে জড়িত। হ্যাঁ, তো দেখো ডিসকাস দ্য রোল অফ লাভ। জিমি যতদিন পর্যন্ত না প্রেমে পড়েনি, যতদিন পর্যন্ত অ্যানাবেলকে দেখেনি, ততদিন কিন্তু জিমির পরিবর্তন হওয়ার কিন্তু কোনো রকম ইচ্ছে ছিল না। সে সেখানে হোটেল ভাড়া নিয়ে থাকে এবং ব্যাংক দেখতে যায়, হয়তো সেখানে ডাকাতি করার জন্য। কিন্তু তখন যে জিমি অ্যানাবেলকে দেখে নেওয়ার পরে তার প্রেমে পড়ে যায় এবং তারপরে সেই রকম আর তার মনে ভাবনা চিন্তা আসে না, সেখানে ভালো একটা জুতোর দোকানদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। হাউ ডাজ ও হেনরি বিল্ড সাসপেন্স ইন দ্য ভল্ট সিন and what does it reveal about Jimmy? দেখো ভল্ট সিনে গিয়ে একটা সাসপেন্স তৈরি হয়, মানে আমাদের মধ্যে আমরা রিডার হিসেবে দেখতে পাই যে জিমি এবার কি করবে। সে তো একটা এমন জায়গায় পড়ে গেছে, তার সামনে একটা বাচ্চা মেয়ে যে অসহায় অবস্থায় ভল্টের মধ্যে আবদ্ধ হয়ে আছে, ভল্টের মধ্যে আটকে আছে, তাকে তিনি বাঁচাবেন না নিজের আইডেন্টিটি লোকানোরই চেষ্টা করবেন? জিমি ফাইনালি কিন্তু তাকে বাঁচাচ্ছে এবং সে যে একজন সুদক্ষ চোর সেই জিনিসটা কিন্তু আমরা ভালোভাবে কিন্তু সেখানে টের পেয়ে যাচ্ছি। তারপরেও কিন্তু তাকে পুলিশ ধরছে না। ব্যাস, তারপরে এক্সপ্লেন বেন প্রাইস ক্যারেক্টার এন্ড জাস্টিফাই হিজ ফাইনাল অ্যাক্ট অফ লেটিং জিমি গো। তাহলে বেন প্রাইস একজন খুব সুদক্ষ, খুব ভালো একজন
পুলিশ অফিসার, একজন ইনভেস্টিগেটর, এবং তারপরে তিনি যে জিমিকে যেতে দিচ্ছেন, যেতে দেওয়ার কারণটা কি? যেতে দেওয়ার একমাত্র কারণ হলো জিমির ট্রান্সফরমেশন। জিমি কিন্তু আর তারপরে চুরি করেনি। লাস্ট জেল থেকে বেরিয়ে কয়েকবার চুরি করার পরে যতক্ষণ তিনি অ্যানাবেলকে দেখে নেন, তারপরে কিন্তু আর চুরির সঙ্গে তিনি যুক্ত নয়। তিনি একটা ভালো নাগরিক হিসেবে, ভালো বিক্রেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। রাইট এ ক্রিটিক্যাল নোট অন আইরনি অ্যান্ড দ্য টাইটেল আইডিয়া ইন জিমি ভ্যালেন্টাইন। তাহলে এই জিনিসটা পুরো গল্প জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এগুলোর অ্যান্সার তোমাদের করে দেওয়া আছে, একবার দেখে নাও। এ দেখো তোমাদের প্রতিটা কোশ্চেন এবং তার মিনিং এবং অ্যান্সার। দেখো ব্রড কোশ্চেন অ্যান্সার, প্রত্যেকটা লাইন তার মিনিং দেওয়া আছে, যেন তোমাদের পড়তে গিয়ে কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা খেয়াল রেখে এই নোটগুলো বানানো হয়েছে। তো চলো আবার আমরা চ্যাপ্টারে চলে যাই। এরপরে আমরা অফ স্টাডিজ যে এসেটা ছিল, প্রবন্ধটা ছিল, সেই প্রবন্ধটা সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত, এবং আমরা এর থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নিব। প্রথম বলছে হোয়াট আর দ্য থ্রি মেন পারপাস। আমরা যখন পড়ছি এই প্রবন্ধটা অফ স্টাডিজ, তখন স্টাডিজ মানে এই যে অধ্যয়নের তিনটে পারপাস, উদ্দেশ্য কি কি ছিল সেই সম্পর্কে আমাদেরকে বলা হচ্ছে। তো সেই উদ্দেশ্য কটা লিখতে হবে। হাউ ডাজ বেকন ডিসক্রাইব দ্য ইউজ অফ স্টাডিজ ফর ডিলাইট। আমরা নিজের আনন্দের জন্য কি করে শিক্ষাকে বা অধ্যয়নকে ব্যবহার করতে পারি সেই ব্যাপারটা বলছেন। হোয়াট ডাজ বেকন ওয়ান অ্যাবাউট স্পেন্ডিং টু মাচ টাইম ইন স্টাডিজ। আমরা বেশি সময় যদি আমাদের অধ্যয়নে লাগিয়ে দিই তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে সেই ব্যাপারটা আমাদেরকে অনেক লেজি করে দেয়, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছিল। তারপরে হোয়াই ডাজ বেকন কল ইউজিং স্টাডিজ অনলি ফর অর্নামেন্ট অ্যাফেক্টেশন। আমরা যদি অলংকারের জন্যই, অর্নামেন্টের জন্যই শুধু আমরা স্টাডিজকে ব্যবহার করি তাহলে সেটা অ্যাফেক্টেশন হবে। এক্সপ্লেন টু মেক জাজমেন্ট হোনলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার। মানে একজন স্কলার প্রত্যেকটা জিনিস নিয়ম অনুযায়ী করে, এটাই হচ্ছে তার কৌতুক, এই জিনিসটা। তারপরে হু কন্ডেম, অ্যাডমায়ার অ্যান্ড ইউজ স্টাডিজ অ্যান্ড হোয়াট ডাজ বেকন ইমপ্লাই। মানে সবসময় যে যা পড়েছি নিয়ম মোতাবেকই করতে হবে তা কিন্তু নয়, আমাদেরকে পরিস্থিতি বুঝে সবকিছু করতে হবে, সেই জিনিসটা এখানে এমফাসাইজ করা হয়েছে। হোয়াট ডাজ বেকন মিন বাই রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ। শুধুমাত্র তর্ক বিতর্কের কাজে আমাদেরকে শিক্ষার কাজে লাগালে হবে না, শিক্ষার যে প্র্যাকটিক্যাল গুরুত্ব আছে সেই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। হাউ ডাজ বেকন কম্পেয়ার বুকস টু ফুড। বুকের সঙ্গে খাবারের তুলনা করছে, যে কিছু বইকে আমাদেরকে চিবিয়ে খেতে হবে, কিছুকে ডাইজেস্ট করতে হবে, কিছুকে সাধারণভাবে পড়তে হবে, এই জিনিসটা। এক্সপ্লেন রিডিং মেকeth এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং এন এক্সাক্ট ম্যান। মানে পড়ার মাধ্যমে কি হবে, মানুষ একজন পূর্ণাঙ্গতা পাবে, কনফারেন্সে মানুষকে তৈরি করবে, এবং লেখার মাধ্যমে মানুষজন কি হবে, এক্সাক্ট ম্যান হিসাবে তৈরি হবে। তারপরে হোয়াট ডাজ Abean stadia in mores mean and why is it important? এটা একটা ল্যাটিন ফ্রেজ, এর মানে কি এবং কেন এটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা উত্তর কিন্তু তোমাদের সেই পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব ব্রড কোশ্চেন। হোয়াট আর বেকনস থ্রি রিজনস ফর স্টাডিং। দেখো আমরা শর্ট কোশ্চেন হয়ে পেলাম, শর্ট কোশ্চেনে শুধু আমাদেরকে তিনটে কারণগুলো লিখতে হবে। এখানে তিনটা কারণ, সেখানে যে তিনি আরো যে এলাবোরেট ওয়েতে দিয়েছেন সেই জিনিসটা আমাদেরকে আলোচনা করতে হবে। হোয়াট ডাজ বেকন মিন হোয়েন হি সেজ টু মাচ স্টাডিং লিডস টু লেজিনেস। এই যে বেশি পড়াশোনা আমাদেরকে অলস করে দিবে, কেন তিনি এই কথা বলছেন এবং তার এই কথা বলার কারণটা কি। তোমরা যদি ক্লাস না দেখে থাকো তাহলে অবশ্যই একবার ক্লাসটা দেখে নাও, তাহলে তোমরা এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং, ডিসকাসিং অ্যান্ড রাইটিং ফর পার্সোনাল ডেভেলপমেন্ট। কেন শিক্ষা মানে আমাদের পড়া বা অধ্যয়ন, তারপরে আলোচনা করা এবং লেখা একটা মানুষের নিজেকে ডেভেলপ করার কেন গুরুত্বপূর্ণ, ডেভেলপ করতে কেন গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তাহলে এটাও তোমাদেরকে অবশ্যই দেখতে হবে উত্তরটা কিভাবে লিখতে হবে। তারপরে explain Bacon's advice, read not to contradict and confirm but to weigh and consider, also explain the books as food metaphor। তাহলে দেখো এখানে দুটো কোশ্চেন মিক্স করে দেওয়া হয়েছে, যে আমরা শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা গ্রহণ করে শুধুমাত্র তর্ক বিতর্কে কাজে লাগাবো তা কিন্তু নয়, এর প্র্যাকটিক্যাল গুরুত্বটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আর বই যে আমাদের খাবারের মতো, এই যে বললাম কিছু বইকে পড়তে হবে, কিছু বইকে চিবিয়ে গিলে নিতে হবে, কিছু বইকে ডাইজেস্ট করতে হবে, তো এই ব্যাপারটা কি বলতে চেয়েছে সেই জিনিসটা আমাদেরকে আলোচনা করতে বলেছে। হাউ ডাজ বেকন শো দ্যাট স্টাডিজ শেপ ক্যারেক্টার এন্ড কিওর উইকনেস অফ দ্য মাইন্ড, গিভ এক্সাম্পল। তাহলে দেখো আমাদের চরিত্র গঠনে কি করে, আমাদের উইকনেসকে কি করে দূর করতে আমাদেরকে শিক্ষা সাহায্য করে, এবং
এর উদাহরণও দিতে বলেছে। তাহলে আমার মধ্যে যদি আমার শিক্ষা থাকে, তাহলে শিক্ষা যদি থাকে তাহলে আমি ভুল ডিসিশন নিব না। শিক্ষা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি ভুলভাল কাজকর্ম করবো না। অবশ্যই সেই দিক থেকে আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করবে, আমাদের চরিত্র গঠনে সাহায্য করবে, এবং আমার মধ্যে যদি কোনো উইকনেস থাকে তাহলে শিক্ষার মাধ্যমে সেই উইকনেসটাকেও দূর করা যাবে। সেই জিনিসটা কিন্তু বেকন খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এরপরে আমরা দেখে নিব নোবেল লেকচার। নোবেল লেকচার মাদার টেরেসা। মাদার টেরেসা যখন নোবেল প্রাইজটা পান তখন তিনি এই লেকচারটি দিয়েছিলেন, এবং সেই লেকচার থেকে আমাদের আজকের কোশ্চেন, যেহেতু তোমাদের টেক্সটে আছে এবং তোমরা অবশ্যই পড়েছো, পড়ার পরে অবশ্যই অ্যান্সার গুলো তোমরা করতে পারবে। তো দেখো, প্রথম বলছে, হোয়াই ডাজ মাদার টেরেসা বিগিন হার নোবেল লেকচার উইথ দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। তাহলে তার নোবেল লেকচারটা কেন তিনি এইভাবে শুরু করলেন? কার একটা প্রেয়ার দিয়ে তো শুরু করছেন, তাই না? কেন শুরু করছেন তার কারণ লিখতে বলেছে। হোয়াট ডাজ মাদার টেরেসা কল দ্য রিয়েল প্লেস What does Mother Teresa call the real peace that everyone wants? আসল শান্তি কোনটা, যেটা প্রত্যেক মানুষই চায়? মাদার টেরেসা কি বলছেন এই সম্পর্কে? হাউ ডাজ মাদার টেরেসা কানেক্ট জেসাস মেসেজ উইথ পিস? যিশু খ্রিস্টের মেসেজ কি করে শান্তির সঙ্গে যুক্ত, সেই ব্যাপারটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তারপরে, হোয়াই ডাজ সি কল দ্য আনবোর্ন চাইল্ড দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস? আনবোর্ন চাইল্ড, যে শিশু এখনো জন্মগ্রহণ করেনি, সেই কি করে প্রথম মেসেঞ্জার অফ পিস, প্রথম মেসেঞ্জার অফ পিস কি করে সেই জিনিসটা, মানে শান্তির বার্তাবাহক কি করে সেই না জন্মানো শিশুটা, সেই জিনিসটা তিনি আলোচনা করেছেন। সেই জিনিসটা উত্তর চেয়েছে আমাদেরকে। এক্সপ্লেন মাদার টেরেসার আইডিয়া অফ হাঙ্গার ইন দা লেকচার। এই যে ক্ষুধার্ততা নিয়ে তিনি কি বলেছেন তার লেকচারে। তারপরে, হোয়াট ডিড মাদার টেরেসা অবজার্ভ ইন দা ওল্ড এজ হোম অ্যাজ শি ভিজিটেড? তিনি যে ওল্ড এজ হোমে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কি দেখেছিলেন, সেই জিনিসটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে ওল্ড এজ হোমে গিয়ে দেখা গিয়েছিল যে সেই বয়স্ক বৃদ্ধ লোকেরা প্রত্যেকে দরজার দিকে তাকিয়ে আছে, দরজার দিকে চেয়ে বসে আছে, যে তার ছেলে অথবা মেয়েরা কেউ হয়তো আসবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। হোয়াই ডাজ মাদার টেরেসা কল অ্যাবর্শন দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস? অ্যাবর্শনকে কেন সব থেকে বড় ডেস্ট্রয়ার অফ পিস, শান্তি ভঙ্গকারী বলেছে? তাহলে অ্যাবর্শনটা শান্তি ভঙ্গকারী কারণ যে শিশুটা এখনো জন্ম নেয়নি তাকে আমরা গর্ভতেই মেরে দিচ্ছি, সেই জিনিসটাকে তিনি বলেছেন গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস। নেক্সট কোশ্চেন কি বলছে? হাউ ডাজ মাদার টেরেসা সাজেস্ট ফাইটিং অ্যাবর্শন ইন প্র্যাকটিক্যাল লাইফ? কি করে অ্যাবর্শনকে অ্যাডপশন দিয়ে তিনি বদলে দিতে বলেছেন। তারপরে, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য রেস্কিউড লেডি বিফোর হার ডেথ? যে মেয়েটিকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছিল, সেই মেয়েটি বা বৃদ্ধ মহিলাটি কিভাবে মাদার টেরেসাকে থ্যাংক ইউ জানালো, বা তার মৃত্যুর আগে সে কি বলে গিয়েছিল? তো তার রিয়াকশনটা কেমন ছিল? সে মাদার টেরেসাকে কোনো রকম কমপ্লেন করেনি, সে এত সুন্দরভাবে মৃত্যুবরণ করতে পেরেছে যে সে মাদার টেরেসাকে শুধুমাত্র থ্যাংক ইউ জানিয়েছিল। তারপরে, হোয়াট ডিড মাদার টেরেসা ইন্টেন্ড টু ডু উইথ দ্য নোবেল প্রাইজ মানি? এই নোবেল প্রাইজের টাকা দিয়ে মাদার টেরেসা কি করতে চেয়েছিলেন, সেই জিনিসটা আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে। এই প্রত্যেকটা উত্তর কিন্তু তোমাদের সেই পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখে নাও, এ থেকে ব্রড কোশ্চেন কি কি হতে পারে। ডিসকাস মাদার টেরেসার আইডিয়া দ্যাট পিস বিগিনস এট হোম। তাহলে শান্তি কোথায়? চ্যারিটি বিগিনস এট হোম। অবশ্যই আমরা এই কথাটা শুনেছি। সেরকম পিস বিগিনস এট হোম, আমাদের বাড়ি থেকে শান্তিটা শুরু হবে। আগে আমাদেরকে নিজের বাড়ি দেখতে হবে, বাড়ি দেখার পরে গ্রাম দেখতে হবে, গ্রাম দেখার পরে নিজের শহর দেখতে হবে, নিজের আস্তে আস্তে আমাদেরকে পরিসরটা বাড়াতে হবে, কিন্তু প্রথমত আমাদেরকে বাড়ি থেকে শুরু করতে হবে। তারপরে কি বলেছে? এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি ইন দ্য নোবেল লেকচার। তাহলে এই নোবেল লেকচারে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রেয়ার দিয়ে শুরু হচ্ছে, এর গুরুত্বটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে। হাউ ডাজ মাদার টেরেসা প্রেজেন্ট অ্যাবর্শন অ্যাজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস এন্ড হোয়াট রেমেডিস ডাজ শি সাজেস্ট? তাহলে অ্যাবর্শন কিভাবে সবথেকে বড় শান্তি ভঙ্গকারী, এবং এর সঙ্গে কি কি রিমেডিস, মানে অ্যাবর্শনকে আটকানোর জন্য কি কি করা যেতে পারে, সেই জিনিসগুলো মাদার টেরেসা জিজ্ঞেস করেছে। সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে এখানে কোশ্চেনে। রাইট অ্যান এসে অন মাদার টেরেসাস আইডিয়া অফ দ্য পোরেস্ট অফ দ্য পোর এন্ড দ্য হাঙ্গার ফর লাভ। পোরেস্ট অফ দ্য পোর, দরিদ্রদের দরিদ্র, মানে কে, এই কাকে বলা হয়েছে পোরেস্ট অফ দ্য পোর, এবং এই যে হাঙ্গার ফর লাভ কিভাবে তিনি আলোচনা করেছেন, সেই জিনিসটা আমাদেরকে চেয়েছে। নেক্সট কোশ্চেন, আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ দ্য হিন্দু ফ্যামিলি। এই যে একটা হিন্দু ফ্যামিলির কাছে মাদার টেরেসা একবার যায়, যে আমরা যে ধর্ম নিয়ে এত মাতামাতি করছি, এই হিন্দু ফ্যামিলির উদাহরণ দিয়ে মাদার টেরেসা বুঝিয়েছিলেন যে হিন্দু পরিবারের 8 জন ছেলে মেয়ে ছিল, তাদের কাছে মাদার টেরেসা হয়তো তাদের পরিমাণে খাবার নিয়ে গিয়েছিল, তারা বেশ কিছুদিন ধরে না খেয়েছিল। তখন মাদার টেরেসা তার কাছে যখন যায়, তার পার্শ্ববর্তী হিন্দু ফ্যামিলির পার্শ্ববর্তী একটা মুসলিম ফ্যামিলি ছিল, যেখানে তারাও কিন্তু
অনেক দিন ধরে না খেয়ে আছে, তো না খেয়ে আছে যখন মাদার টেরেসা তাদের জন্য খাবার নিয়ে যায়, তখন সে অল্প খাবার থেকে সে ভাগ করে সেই পরিবারকেও দেয়। তো এইটাই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে মাদার টেরেসা যে জিনিসটা ইমপ্লাই করতে চেয়েছিলেন, সেটাই তিনি ওইখানে গিয়ে দেখতে পেলেন, যে কি করে ভালোবাসা ভাগ করে নেওয়া যায়। অল্প আছে আমার কাছে, সেই অল্প থেকে কি করে আমরা ভাগ করে দিতে পারি এবং এগিয়ে যেতে পারি একসঙ্গে। এই ছিল মাদার টেরেসার কোশ্চেন। এরপরে আমরা দ্য ফ্লাই যে শর্ট স্টোরিটা আছে সেটা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিব। প্রথম কোশ্চেন বলছে, হোয়াট ইম্পর্টেন্ট নিউজ ডিড উডফিল্ড শেয়ার অ্যাবাউট দ্য গ্রেভস? উডফিল্ড, মিস্টার উডফিল্ড কি শেয়ার করছে বসের সঙ্গে? সেই গ্রেপ সম্পর্কে। সেখানে গিয়ে সে তার মেয়ে গিয়েছিল এবং দেখেছে গ্রেপ গুলো পাশাপাশি রাখা আছে। তারপরে হোয়াই হ্যাড দ্য বস নট বিন অ্যাক্রস টু সি দ্য গ্রেভস? বস কেন সেখানে সেই গ্রেপ গুলো কখনো দেখতে যায়নি, সেই কবর গুলো কখনো কেন দেখতে যায়নি? কারণ সে সহ্য করতে পারতো না তার ছেলের কবর দেখে, নিজেকে আটকে রাখতে হয়তো পারতো না। তারপরে হোয়াট ডিড দ্য বস ডু আফটার উডফিল্ড লেফট? বস কি করলো? বস তখন কি করলো যখন উডফিল্ড তার সেই জায়গা থেকে চলে গেল? যখন উডফিল্ড চলে গেল, বস বলল কারোর সঙ্গে সে এখন সাক্ষাৎ করতে চায় না। তার মধ্যে যে ইমোশনাল একটা জমে গেছে, তার মধ্যে যে ইমোশন জমে আছে, সেই ইমোশনটাকে সে বার করে দিতে চায়। সেই ইমোশনটাকে তিনি আর আটকে রাখতে পারছেন না, মানে এতটাই তিনি শোকাকিত হয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে তার একটু সময় লাগবে, সেই সময়টুকু সে চেয়েছিল। হোয়াই কুড দ্য বস নট ক্রাই ইভেন হোয়েন হি ওয়ান্টেড টু? বস কাঁদতে পারছিল না কেন? তো সে চেয়েও কাঁদতে পারছিল না, কারণ তার মনের মধ্যে সেই ইমোশনটা জমে থেকে থেকে এমন ভাবে আবদ্ধ হয়ে গেছে, সে সেটাকে বের করতে পারছিল না। হোয়াট ডিড দ্য বস নোটিস ইন দ্য ইঙ্ক পট এট দ্যাট মোমেন্ট? ইঙ্ক পটে কি দেখলো? একটা মাছি পড়ে গেছে, সেটাই সে দেখতে পেয়েছিল। হোয়াট ক্রুয়েল আইডিয়া কেম টু দ্য বস আফটার ফ্লাই রিকভার্ড? ক্রুয়েল আইডিয়া, নিষ্ঠুর আইডিয়া কি এসেছিল বসের মনে? নিষ্ঠুর আইডিয়া এটা এলো যখন সে ফ্লাইটা বেরিয়ে এলো, মাছিটা যখন বেরিয়ে এলো কোন রকম ভাবে সেই জায়গা থেকে, সে নিষ্ঠুর ভাবে তার উপরে আর এক ফোঁটা ইঙ্ক ফেলে দিল, তার উপর খালি ফেলে দিল, এবং সেই মাছিটা কিন্তু আর সেখান থেকে বেরিয়ে যেতে পারলো না। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য লাস্ট ব্লড ফেল অন দ্য ফ্লাই? যখন লাস্ট ব্লড মানে লাস্ট ফোঁটাটা যখন পড়লো, তখন সেই ফ্লাইটি মারা গেল। হোয়াট ফিলিং সিজ দ্য বস আফটার কিলিং দ্য ফ্লাই? বস তখন তার মনে একেতে প্রচন্ড ইমোশনস চেপে আছে, তারপরে যখন সে সেই মাছিটাকে মেরে দিল, তার মধ্যে আরো ইমোশন যেন চেপে গেল। হোয়াট কুড দ্য বস নট রিমেম্বার হোয়াট হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য এন্ড? বস কোন জিনিসটা মনে করতে পারছে না যেটা সে শেষের দিকে ভাবছিল? তার মন এক জায়গায় স্থির নেই, তার মনের মধ্যে প্রচন্ড ইমোশনস জেগে আছে, মনের মধ্যে প্রচন্ড তার ইমোশন চাপা পড়ে আছে, এবং সেই চাপা ইমোশনটাকে সে বের করতে পারছিল না। এই জিনিসটাই তো বলেছে। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য ফ্লাই সিম্বলাইজ হিউম্যান লাইফ ইন দ্য স্টোরি? ফ্লাইয়ের মতো মানুষও অনেক রকম ভাবে চারিদিক থেকে চেপে থাকে এবং কোন রকমের সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, সেই জিনিসটা এখানে ইমপ্লাই করা হয়েছে। এই প্রত্যেকটা উত্তর তোমাদের সেই পিডিএফ এ দেওয়া আছে, আরেকবার দেখে নাও। এ দেখো, ফ্লাই থেকে কোশ্চেন এবং তার অ্যান্সার এবং তার মিনিং, প্রত্যেকটা কোশ্চেন একই রকম ভাবে কিন্তু দেওয়া আছে। কোশ্চেন এবং তার মিনিং, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার তার মিনিং সবকিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে নিয়ে তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারবে। নেক্সট আমরা যেটা দেখবো, এবার আমাদের দা ফ্লাই থেকে আমাদের কিছু ব্রড কোশ্চেন আছে, সেই ব্রড কোশ্চেন গুলো আমরা এবার আলোচনা করব। হোয়াট ইমপ্রেশন ডু ইউ গেট অফ দা বস ক্যারেক্টার আফটার রিডিং দা ফ্লাই? এই যে ফ্লাই গল্পটা আছে, এটা পড়ার পরে বসের ক্যারেক্টার সম্পর্কে আমরা কি জানতে পারছি, সেই জিনিসটা জিজ্ঞেস করেছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দা ফ্লাই এপিসোড? তাহলে ফ্লাই এপিসোড মানুষের জীবনের সঙ্গে কানেক্টেড, এবং কিভাবে কানেক্টেড সেই জিনিসটাই বলতে হবে। ডিসকাস দা ফ্লাই অ্যাজ এ স্টোরি অফ সাপ্রেসড গ্রিফ। ফ্লাই সাপ্রেসড গ্রিফ, এই যে আমাদের বসের মনের মধ্যে যে এত দুঃখ বেদনা আটকে আছে, সেই জিনিসটাকে কিভাবে এই গল্পের মাধ্যম দিয়ে দেখানো হয়েছে, দ্য ফ্লাই, এই ফ্লাইয়ের মাধ্যমে দেখানো হয়েছে, মাছির মাধ্যমে, সেই জিনিসটাই জিজ্ঞেস করেছে। ডিসকাস দ্য সিম্বলিজম অফ দ্য ফ্লাই ইন দ্য স্টোরি, ইন দ্য ফ্লাই। তাহলে এই যে দেখো সিম্বলিজম, ফ্লাইটা কি সিম্বলাইজ করছে? সাপ্রেসড গ্রিফ সিম্বলাইজ করছে। কিভাবে সিম্বলাইজ করছে সেই জিনিসটা লিখতে হবে। ডিসকাস সাইকোলজিক্যাল রিয়েলিজম ইন দ্য ফ্লাই। সাইকোলজিক্যাল রিয়েলিজম কিভাবে হাইলাইট হচ্ছে ফ্লাই গল্পে, সেই জিনিসটা তোমাদেরকে আলোচনা করতে বলেছে। এরপরে আমাদের পোয়েট্রি থেকে কিছু কোশ্চেন আছে, সেগুলো দেখে নিব। মাই লাস্ট ডাচেস, দেখো, হোয়াট ইজ দ্য সিচুয়েশন
স্পিকার ইন দ্য পোয়েম। সিচুয়েশনটা কি আমরা জানি যে মাই লাস্ট ডাচেস একটা হচ্ছে ড্রামাটিক মনোলগ এবং সেখানকার স্পিকারকে আমাদের ডিউক, তাই তো? তারপরে হোয়াই ডাজ দ্য ডিউক কিপ দ্য ডাচেসেস পোর্ট্রেট বিহাইন্ড এ কার্টেন, কেন সেই ডাচেস যে মৃত ডাচেস তার পোর্ট্রেট তার ছবিটাকে একটা পর্দার পিছনে রাখা হয়েছিল? কারণটা কি? কারণ হচ্ছে ডিউকের পজেসিভনেসটাকে এখানে বোঝানো হয়েছে এবং ডিউকের অধিকারটাকে বোঝানো হয়েছে ডাচেসের ছবির মাধ্যমে, পোর্ট্রেটের মাধ্যমে, এবং তার পারমিশন ছাড়া যে কেউ সেই ডাচেসকে দেখতে পাবে না সেই জিনিসটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপরে হোয়াই ডাজ দ্য ডিউক মেনশন ফ্রা প্যান্ডেলফস নেম, ফ্রা প্যান্ডেলফসের নামটা তিনি মেনশন করছেন সেইখানে একটু নিজের গর্বটাকে দেখানোর জন্য। হোয়াট ইউজ টু ব্রিং দ্য স্পট অফ জয় অন দ্য ডাচেস চিক, স্পট অফ জয়, এই যে আগে যে ডাচেস ছিল সে একটুতেই খুশি হয়ে যেত, রাজা কোনো দামি গিফট দিলেও যেমনটা খুশি হতো, ছোট কিছু তাকে দিলেও সে একই রকম ভাবে খুশি হতো, সেই জিনিসটাকে এখানে লিখতে হবে। তারপরে এক্সপ্লেন টু সুন মেড গ্ল্যাড এন্ড সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, সে একটুতে খুশি হয়ে যেত, আবার সে যেটাই দেখতো সে সেটার উপরেই খুশি হয়ে যেত। কেন? এইটাই তো ডিউকের রাগ, যে আমি তোমাকে এত দামি জিনিস দিচ্ছি তারপরে তুমি যেমনটা খুশি, তোমাকে কেউ ছোট মোটো কিছু দিলেও তুমি সেই একই রকম ভাবে খুশি, এবং সেটাই তার কিন্তু মৃত্যুর কারণ। ডিউক এই জন্যই কিন্তু তার বধ করে বলতে তাকে ফাঁসিতে ঝুলানোর অর্ডার দেয়। নেক্সট, হোয়াট ডু মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট অ্যান্ড মাই গিফট অফ এ 900 years old নেম সাজেস্ট, এই যে দেখো ওই কোশ্চেনটা বলেছে যে আমার 900 বছর পুরনো একটা গিফট তাকে দিলাম, সে যেমনটা খুশি হলো সে একই রকমটাই খুশি হয়েছিল তাকে যখন ছোট মোটো কিছু দেওয়া হয়েছিল। তারপরে হোয়াট ডাজ দ্য ডিউক মিন বাই আই চোজ নেভার টু স্টুপ, আমি কখনো মাথা নত করতে রাজি হইনি, এই জিনিসটার মানেটা কি বলতে চেয়েছে? হোয়াট ইজ ইমপ্লাইড বাই আই গেভ কমান্ডস দেন অল স্মাইলস স্টপ টুগেদার, যখন আমি কমান্ড দিলাম, তাকে মৃত্যুদণ্ডের কমান্ড যখন আমি দিলাম তখন সব হাসি একবারে যেন থমকে গেল। হোয়াই ওয়াজ দ্য এনভয় সেন্ট এন্ড হোয়াট ডাজ ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স ইন্ডিকেট, এই দেখো মিউনিফিসেন্স মানে হলো সেই যৌতুক গুলোর কথা বলা হয়েছে, কি কি যৌতুক তাকে দেওয়া হবে রাজা যদি সেই যে কনভয়টা এসেছিল, সেই যে মেসেঞ্জার এসেছিল, দূতটা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, তাকে এটা দেখানো হয়েছে। তারপরে হোয়াট ডাজ নেপচুন টেমিং এ সি হর্স সিম্বলিক্যালি সাজেস্ট, তাহলে এই প্রত্যেকটা উত্তর তোমাদের দেওয়া আছে, তোমরা সেখান থেকে করো। নেক্সট বলেছে এর থেকে কিছু আমাদের ব্রড কোশ্চেন দেখে নেব। হাউ ডাজ ব্রাউনিং রিভিল দ্য ডিউকস ক্যারেক্টার থ্রু দ্য ড্রামাটিক মনোলগ, কি করে ব্রাউনিং সে ডিউকের ক্যারেক্টার এই ড্রামাটিক মনোলগের মাধ্যমে দেখাচ্ছে? তাহলে ডিউকের ক্যারেক্টারটা পুরোটা গল্প জুড়ে আমরা দেখতে পাচ্ছি ডিউকের পজিটিভনেস, সে যে নিজের অধিকার বোঝানোর জন্য, তারপরে এর প্রত্যেকটা জিনিস, সে কিভাবে এর আগের রানী মারা গেল বা কেন মারা গেল এবং সে কত কি যৌতুক পাবে, কি করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই পোয়েট্রির মাধ্যমে দেখতে পেয়েছি। রাইট এ ক্যারেক্টার স্কেচ অফ দ্য ডাচেস অ্যাজ সাজেস্টেড, তাহলে ডাচেসের ক্যারেক্টার স্কেচ কিন্তু আমাদেরকে দিতে বলেছে। তাহলে ডাচেস কেমন? ডাচেস খুব সাধারণ মনের মানুষ ছিলেন এবং তিনি সবার সঙ্গে খুব ভালো বিহেভ করেছিলেন। রাজার যেটা পছন্দ নয়, কারণ রাজার কথা হিসেবে ডাচেসকে এইভাবে খুশি হওয়াটা উচিত হয়নি। কেন উচিত হয়নি? কারণ একই রকম গিফট, মানে ডাচেসকে যে ছোট মোটো কেউ কিছু দিয়েছে, হয়তো একটা গোলাপ দেওয়া হলো কিংবা হয়তো একটা ছোট্ট কিছু একটা দেওয়া হলো, তার সামান্য একটু প্রশংসা করা হলো, তাতেই ডাচেস খুশি। আর তার স্বামী মানে ডিউক তার যে এত প্রশংসা করছে কিংবা তাকে যে বড় দামি দামি গিফট দিচ্ছে, দুটো রিয়াকশনের মধ্যে কিন্তু তার পার্থক্য সে দেখতে পায়নি। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। ডিসকাস দ্য থিম অফ পাওয়ার এন্ড অবজেক্টিফিকেশন অফ ওমেন ইন মাই লাস্ট ডাচেস, তাহলে এই ক্ষমতা এবং অবজেক্টিফিকেশন মাই লাস্ট ডাচেসে কিভাবে মহিলাদেরকে দেখানো হয়েছে সেই জিনিসটা আমাদেরকে এখানে দিতে হবে। এক্সপ্লেন দ্য মিনিং এন্ড সিগনিফিকেন্স অফ দ্য নেগোসিয়েশন লাইন অ্যাবাউট মিউনিফিসেন্স এন্ড ডাউরি, তাহলে দেখো মিউনিফিসেন্স মানে তাকে কি কি দেওয়া হবে, বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে ওগুলো। দিস গ্রিউ আই গেভ কমান্ডস এন্ড অল স্মাইলস স্টপ টুগেদার, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, কারণ হচ্ছে দেখো এটা তার রাজার মনে আস্তে আস্তে রাগ জমতেই থাকলো, তারপরে রাজা কমেন্ট দিল এবং সব হাসি একসঙ্গে চুপ হয়ে গেল। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ডিউক তাকে ফাঁসিতে ঝুলানোর অর্ডার দেওয়া হলো, তার ওয়াইফকে, যে তার সবথেকে কাছের মানুষ তাকেই তিনি ফাঁসিতে ঝুলালেন শুধুমাত্র জেলাসির কারণে, সেই জিনিসটা এখানে বলতে চেয়েছে।
এরপরে আমরা দেখে নিব স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলিওর একটা কবিতা, খুব সুন্দর একটা কবিতা, এবং এই কবিতার মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাবো যে ব্ল্যাক আফ্রিকান আমেরিকান তাদেরকে কিভাবে অপ্রেস করা হয়েছে, তাদেরকে কিভাবে স্লেভ দেওয়া হয়েছে, তারপরেও তারা উঠে আসার চেষ্টা করেছে, সেই জিনিসটা কিন্তু এই কবিতায় দেখানো হয়েছে। এবং কবিতাটা খুব সুন্দরভাবে তোমাদের দেওয়া আছে, তারপরেও তোমরা কিন্তু একবার অবশ্যই কবিতাটা পড়ে নিও, তাহলে খুব ভালো লাগবে তোমাদেরকে। এই কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা একটাও তোমাদের আনকমন হবে না, প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কমন পেয়ে যাবে এগুলো করলেই। তাহলে দেখো, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই ইউ মে রাইট মি ইন ডাউন ইন হিস্ট্রি বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। আমি ছাই থেকেও আবার উঠে আসবো। তারপরে কি বলছে, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ লাইক ডাস্ট আই রাইজ। দেখো, ছাইকে আটকে রাখা যায় না, ছাই যেমন আস্তে আস্তে উড়ে উড়ে চলে আসবে, সেই রকম আমিও একই রকম ভাবে উঠে আসবো, তোমরা আমাকে যতই দাবানোর চেষ্টা করো না কেন। তারপরে হাউ ডাজ দ্য টোন অফ ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ স্ট্রেংথেন দ্য পোয়েম। তাহলে এই কবিতায় এই যে এই লাইনটা কি করে কবিতাটাকে আরো শক্তিশালী প্রখর করে তুলছে, সেই জিনিসটা বলতে বলেছে। হোয়াট ইজ সাজেস্টেড বাই আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। আমি এইভাবে হাঁটি যেন আমার থাকার রুমে যেন অয়েল ওয়েলস, মানে এই যে তেলের যেন কোনো ওয়েল আছে, মানে তেলের যেন কুয়া আছে, মানে সে নিজের ব্যাপারটাকে বোঝাচ্ছে যে আমাকে যতই সাপ্রেস করো না কেন আমি উঠে দাঁড়াবই। তারপরে হট পিকচার ইজ ক্রিয়েটেড বাই ব্রোকেন বোর্ড হেড অ্যান্ড লোয়ার্ড আইজ। এই যে দেখো, এই যে তোমাদেরকে বললাম স্লেভারি প্রথা যখন চালু ছিল তখন তারা সবসময় ভেঙেছিল, তাদের চোখ মাথা সবসময় কিন্তু নিচু থাকতো, কিন্তু তারপরেও তারা যে এই অপারেশনটা কাটিয়ে উঠে এসেছে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। এক্সপ্লেইন দ্য ইমেজারি ইন ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস কাট মি উইথ ইউর আইজ। তোমরা চাইলে আমাকে কাটতে পারো, তোমরা চাইলে আমাকে গুলি মারতে পারো, তারপরেও কিন্তু আমি উঠে দাঁড়াবো। তোমরা যতই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না কেন, যতই আমাকে খারাপ কিছু বলো না কেন, আমি কিচ্ছু মনে না করে আবার আমি আমার নিজের কাজ চালিয়ে যাবো, আমি উঠে দাঁড়াবোই। তারপরে হোয়াই ডাজ অ্যাঞ্জেলিও ইউজ ইমেজ অফ মুন সান অ্যান্ড টাইডস। দেখো, যেমন করে প্রত্যেক দিনই চাঁদ ওঠে, যেমন করে প্রত্যেকদিন সূর্য ওঠে, যেমন করে সমুদ্রের ঢেউগুলো উঠে আসে, সেই একই রকম ভাবে আমাকে যতই দাবানোর চেষ্টা করো আমি উঠে আসবো। মূল থিম একটাই, তিনি এখানে বলতে চেয়েছেন তার কবিতার মাধ্যমে যে তাদেরকে যতই দাবিয়ে রাখার চেষ্টা করুক না কেন, এই পৃথিবী এই সমাজ তাদেরকে যতই দাবিয়ে রাখার চেষ্টা করুক, তারপরেও কিন্তু তারা উঠে দাঁড়াবেই। নেক্সট, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ রিপিটিং আই রাইজ। আই রাইজ দিয়ে এমফাসাইজ করা হয়েছে যে আমি উঠে দাঁড়াবো, এই ব্যাপারটাকে এমফাসাইজ করা হয়েছে। এক্সপ্লেইন দ্য মিনিং অফ আই এম ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড ওয়াইড, আবার একই রকম ভাবে। তারপরে দেখো, হোয়াট ডাজ আই এম দ্য ড্রিম and the hope of the slave convey। তাহলে দেখো, এই যে যত স্লেভ আছে সবার জন্য আমি একই স্বপ্ন দেখি, যত স্লেভ আছে আমরা সবাই একটা সময় গিয়ে উঠে দাঁড়াবো, এই জিনিসটাই কিন্তু এখানে এমফাসাইজ করা হয়েছে। এরপরে কিছু আমরা ব্রড কোশ্চেন দেখে নিব। ব্রড কোশ্চেনে কি বলছে, ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ রেজিলিয়েন্স অ্যান্ড ডিফায়ান্স। রেজিলিয়েন্স মানে আমার সহ্য ক্ষমতা, ডিফারেন্স মানে তিনি যেগুলো কিছু মনে করেন না সেই জিনিসটাই। তো এটা পুরো কবিতা জুড়েই তো আমরা দেখতে পাচ্ছি। তারপরে অ্যানালাইজ অ্যাঞ্জেলিওস ইউজ অফ ইমেজারি অ্যান্ড সিম্বলস টু এক্সপ্রেস এম্পাওয়ারমেন্ট। তিনি বিভিন্ন ইমেজারি এখানে ইউজ করেছেন এবং বিভিন্ন সিম্বলও তিনি ইউজ করেছেন। সেই ইমেজারি সিম্বল প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আলোচনা করা আছে, তোমরা অবশ্যই দেখে নিবে। তারপরে শো হাউ স্টিল আই রাইজ রিফ্লেক্টস হিস্ট্রি রেসিজম অ্যান্ড ইনহেরিটেড পেন। তাহলে এটা অবশ্যই একটা ইতিহাসকে দেখায় আমাদেরকে, কি করে ব্ল্যাকদেরকে সাপ্রেস করা হয়েছে, কি করে সেখানে রেসিজম, সেখানে ক্লাস বেসড বায়াস, কি করে তাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে নিচে নামিয়ে দিয়েছে, এবং ইনহেরিটেড পেন মানে জন্মান্তর, মানে একটা যুগ ধরে তাদের পূর্বপুরুষদের উপর কিভাবে অত্যাচার হয়েছে সেই জিনিসটাই দেখাতে বলেছে। এক্সপ্লেইন দ্য রোল অফ রিপিটেশন এন্ড রিটোরিক্যাল কোশ্চেন ইন দ্য পোয়েম। আমাদের বারবার এখানে রিপিট করা হয়েছে একটা টার্ম, সেটা হচ্ছে আই রাইজ, এবং রিটোরিক্যাল কোশ্চেন বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, আমাদের পাঠকদেরকে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে, পাঠকদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলোর গুরুত্ব এখানে জিজ্ঞেস করছে। কমেন্ট অন দ্য স্পিকার টোন এন্ড দ্য ওয়েলথ এন্ড দ্য বডি ইমেজ ইন দ্য পোয়েম। তাহলে টোনটা, তারপরে ওয়েলথ আর বডি, প্রত্যেকটা জিনিস আমাদেরকে আলোচনা করতে বলেছে। তো এই ছিল তোমাদের মায়া অ্যাঞ্জেলিওর যে কবিতা আছে তার সঙ্গে আলোচনা। এরপরে আমরা দেখে নিব আমাদের বেশ কিছু র্যাপিড রিডার থেকে কোশ্চেন আছে। আমাদের র্যাপিড রিডারে 5টা সেগমেন্ট আছে এবং সঙ্গে প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে আমাদেরকে আমি বেশ কিছু কোশ্চেন দিয়েছি, তারপরেও কিন্তু এই প্রতিটা অংশ পড়ার পরে মোট 1টি অ্যান্সার আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আমাদের খুব ভালো করে এগুলো বুঝে নিতে হবে। দেখো,
প্রথম যে দ্য ঘোষ ব্রাহ্মণ, তোমাদেরকে এই গল্পটা পড়ানো হয়েছে এবং আমাদের অ্যাপে কিন্তু অলরেডি আছে, তোমরা না দেখে থাকলে একবার দেখো, খুব সুন্দর গল্প এবং তোমরা চাইলেই এটা থেকে যে কোনো অ্যান্সার তোমরা বানিয়ে এমনি লিখতে পারবে। তারপরে আমরা দেখে নেব কি বলছে, হাউ ওয়াজ দ্য ডিসপিউট বিটুইন দ্য রিয়েল ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ ফাইনালি রিজলভ, কি করে সত্যিকারের ব্রাহ্মণকে চিহ্নিত করা হলো এবং এক্সপ্লেন দ্য উইজডম অফ দ্য নিটহার্ট কিং, সেখানে যে নিটহার্ট কিংটা ছিল, বাচ্চারা যে খেলছিল তারা কি করে এটা সলভ করলো সেই জিনিসটা তোমাকে আলোচনা করতে বলছে, বুদ্ধির মাধ্যমে সলভ করছে, তাই না? যে এদের দুজনের মধ্যে যখন কনফিউশন হচ্ছে, কেউ চিনতে পারছে না, দেখতে একই রকম, কথাবার্তাও যখন একই রকম, আর ধরা যাচ্ছে না, তখন এই যে নিটহার্ট কিং তাদের রাজাও সমাধান করতে পারেনি, কিন্তু এই যে রাজা সেজেছিল সেই রাজা তাদের সমস্যার সমাধান করলো কিভাবে, সেখানে একটা কম্পিটিশন লাগালো, তাই না? তোমরা পড়েছো গল্প, সেখানে একটা কম্পিটিশন করলো এবং কিসের কম্পিটিশন হলো? কম্পিটিশন হলো যে একটা বোতলের মধ্যে কে ঢুকতে পারে। এবার যে সত্যিকারের ব্রাহ্মণ ছিল সে তো ঢুকতে পারবে না, মানুষের পক্ষে কি সম্ভব একটা ছোট্ট বোতলে ঢোকা? সম্ভব নয়, কিন্তু ঘোষ ব্রাহ্মণ সে বোতলের মধ্যে ঢুকে গেল এবং নিটহার্ট কিং এই শর্তটা রেখেছিল যে ঢুকতে পারবে সেই আসল ব্রাহ্মণ। এবার যখন ঘোষ ব্রাহ্মণ এর মধ্যে বোতলের মধ্যে ঢুকে গেল, তখন তাকে মুখ বন্ধ করে তাকে চালিয়ে ফেলে দেওয়া হলো এবং আসল ব্রাহ্মণ সে যেহেতু মানুষ, তাকে চিহ্নিত করা হলো। তাহলে দেখো বুদ্ধির মাধ্যমে কিভাবে তাকে চিহ্ন করা হলো। এবার গল্পটা যখন তোমরা পড়বে তখন আরো মজা লাগবে, এত সুন্দর গল্প। নেক্সট বলছে, হোয়াট মোরাল লেসন ডাজ দ্য ঘোষ ব্রাহ্মণ টিচ, ডিসকাস দ্য থিম অফ জাস্টিস এন্ড ইন্টেলিজেন্স ইন দ্য স্টোরি। তাহলে এই থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, এবং এখানে ন্যায় বিচার এবং বুদ্ধির আমরা এই দুটো থিম থেকে কি জানতে পারছি সেটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তোমরা গল্পটা পড়ো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পাচ্ছি যে এ ঘোষলি ওয়াইফ, তাহলে ভুতুরে ওয়াইফ, স্ত্রী, তাহলে তার গল্পটাও খুবই ভালো গল্প, এই গল্পটা পড়তেও তোমাদের ভালো লাগবে। কি কোশ্চেন বলছে দেখো, ডেসক্রাইব হাউ ব্রাহ্মণ এন্ড হিজ মাদার ডিসকভার দ্যাট দ্য ওয়াইফ ওয়াজ এ ঘোষ, সে যে ভূত কি করে দেখতে পেলো। মানে দেখো, একটা সাধারণ মানুষের ক্ষেত্রে যে কোনো কাজ করতে একটা সময় লাগে, কিন্তু ভূতের ক্ষেত্রে সেটা সময়টা লাগতো না। সে যখন উনুন জ্বালাতে হতো, সে নিজের পা দিয়েই কিন্তু আগুন জ্বালিয়ে দিত। সেগুলো দেখেছিল, কোনো কিছু আনতে হতো সে হাত বার করে দূর থেকে বহুত জিনিস নিয়ে চলে আসতে পারতো। তাহলে এই সব কিছু দেখে তারা কিন্তু বুঝতে পারলো। এন্ড এক্সপ্লেন হাউ দ্য ঘোস্ট ওয়াজ ফাইনালি ড্রাইভেন অ্যাওয়ে, কি করে সে ভূতকে ধরা হলো এবং তাকে তাড়ানো হলো সেই জিনিসটাও জিজ্ঞেস করেছে। ডিসকাস দ্য মেন থিমস এন্ড ফোক বিলিভস প্রেজেন্টেড ইন এ ঘোস্টলি ওয়ে। ফোক বিলিভস আমাদের যে গ্রাম্য সমাজে, আমাদের যে গ্রামে যে সব বিশ্বাসগুলো রাখা হয় সেই জিনিসটা আমাদেরকে প্রেজেন্ট করতে বলেছে। হাউ ডাজ দ্য স্টোরি মিক্স ফেয়ার উইথ এ সোশ্যাল মেসেজ, ভয়ের সঙ্গে আমাদের একটা সোশ্যাল মেসেজ কিভাবে দিয়ে দিচ্ছে সেই জিনিসটা তোমাকে আলোচনা করতে বলেছে। এরপরে আমরা দেখে নিব দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, তো দেখো একটা মানুষ নিজেকে পারফেক্ট করার জন্য কতটা নিচু নামতে পারে এই গল্পের মাধ্যম দিয়ে আমাদের কিন্তু দেখানো হয়েছে। এখান থেকে আমরা দুটো কোশ্চেন দেখবো। কি বলছে, সো হাউ দ্য স্টোরি ক্রিটিসাইজ দ্য ফলস আইডিয়া অফ পারফেকশন, এই পারফেক্ট হওয়ার জন্য মানুষ কি কি করতে পারে, এন্ড গিভস এ মোরাল লেসন, এবং এটা থেকে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে সেই জিনিসটা আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। তারপর ন্যারেট হাউ দ্য এল্ডার প্রিন্স ইজ রেস্কিউড, যে প্রিন্সটাকে রেস্কিউ করা হয়েছিল, কিভাবে তাকে বাঁচানো হলো, এন্ড এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডাইস গেম এন্ড দ্য কালী টেম্পল ইন দ্য এপিসোড। তাহলে এখানে দেখো আমাদেরকে তিনটে কোশ্চেন ভাগ করে করে দিয়েছে। যদি এই ধরনের কোশ্চেন আসে আমরা অবশ্যই চেষ্টা করব এই ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করার। তিনটে জিনিস, একটা প্রথম কোশ্চেন হচ্ছে এল্ডার প্রিন্সকে কি করে বাঁচানো হলো, এবার তারপরে সেখানে ডাইস গেম যে খেলছে সেই ডাইস গেম যে খেলছে কিভাবে খেলা হচ্ছে এবং কেন খেলা হচ্ছে তার গুরুত্ব, এবং সেখানে কালী মন্দিরের গুরুত্বটা আমাদেরকে দেখাতে হবে। তো এই ছিল তোমাদের দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট থেকে কোশ্চেন। এরপরে আমরা নেতাজির কোশ্চেনটা আমরা দেখে নিব। নেতাজি যে অটোবায়োগ্রাফি থেকে যে আমাদের কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা দেখবো। তো চলো দেখা যাক। এরপরে আমরা দেখে নিব অ্যাট স্কুল, এটা নেতাজি সুভাষচন্দ্রের কিন্তু অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে। এবার কি কোশ্চেন দিচ্ছে দেখো, ডেসক্রাইব সুভাষচন্দ্র বোস আর্লি এক্সপিরিয়েন্স অফ গোয়িং টু স্কুল, সুভাষচন্দ্র বোস যখন স্কুলে যান তিনি কি এক্সপিরিয়েন্স করেন, এন্ড দ্য মেন ফিচার্স অফ দ্য মিশনারি স্কুল, মিশনারি স্কুলগুলোতে কি শিক্ষা দেওয়া হতো, শোন ইন দ্য এক্সট্রাক্ট। তো কি শিক্ষা দেওয়া হতো এই গল্পে আমাদেরকে দেখানো হয়েছে, তো সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে। নেক্সট, এক্সপ্লেন বোস ক্রিটিসিজম অফ দ্য ইংলিশ মডেল এডুকেশন এন্ড শো হাউ হি কানেক্টস ইট টু কালচারাল কনফ্লিক্ট, রেসিয়াল ডিভিশন এন্ড এ চাইল্ডস সাইকোলজি। তাহলে এগুলো কিভাবে ডিভাইড করছেন, কিভাবে তিনি ডিফাইন করেছেন ইংলিশ মডেলে, কিভাবে
কানেক্ট করছে কালচারাল কনফ্লিক্ট, সেখানে কালচারাল মানে আমাদের ইন্ডিয়ান কালচারের সঙ্গে বাকি কালচারের কনফ্লিক্ট দেখানো হয়েছে, সেখানে রেসিয়াল ডিভিশন দেখা হয়েছে, তারপরে চাইল্ড সাইকোলজি, একটা বাচ্চা ছেলের সাইকোলজি কিভাবে এখানে এফেক্ট ফেলছে সেই জিনিসটা দেখানো হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, নেক্সট যেটা দ্য প্যারটস টেল। প্যারটস টেলে আমরা কি দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই সুন্দর গল্প, অবশ্যই একবার পড়ো। ডিসকাস দ্য প্লট অফ দ্য প্যারটস টেল এন্ড শো হাউ দ্য এডুকেশন প্রসেস লিডস টু দ্য প্যারটস ডেথ। দেখো তোতা পাখির গল্প, তোতা পাখির গল্প থেকে আমরা কি করে এখানে প্যারটস টেল এখানে কিভাবে দেখাচ্ছে এডুকেশন প্রসেস লিডস টু দ্য, এই শিক্ষা ব্যবস্থা কি করে প্যারটের মৃত্যুটাকে সিম্বলিক্যালি দেখানো হয়েছে, কিভাবে মৃত্যুটাকে এখানে দেখানো হয়েছে এটা আমাদের বলতে হবে। দ্য প্যারটস টেল ইজ এ শার্প স্যাটায়ার অন মেকানিক্যাল এডুকেশন। এই যে আমরা মেশিনের মতো পড়তে যাচ্ছি কোন রকম গুরুত্ব না বুঝে, সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে। এন্ড এমটি সিস্টেম বিল্ডিং, কি করে এই যে একটা খোখলা একটা ফাঁকা সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি। এক্সপ্লেইন দ্য থিম উইথ সিম্বলস এন্ড ক্যারেক্টার, বিভিন্ন সিম্বল এবং ক্যারেক্টারের মাধ্যম দিয়ে এটা দেখানো হয়েছে। তোমরা অবশ্যই এই গল্পটা পড়ে দেখো, তাহলে তোমাদের এই ছিল আজকের সাজেশন, এবং আশা করছি এই সাজেশন গুলো পড়লেই তোমাদের 11 এর প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো তোমাদের আজ এই ক্লাস থাকলো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদেরকে আবারও বলে রাখছি, তোমরা যারা এখনো পর্যন্ত এলিট অ্যাপ ডাউনলোড করেনি অবশ্যই এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিও লেকচার, প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে অ্যাক্সেস করে নাও।